রাখি বন্ধন অনুষ্ঠানে অভিরূপ শরবতের মধ্যে বিষাক্ত মেডিসিন মিশাতে গিয়ে ফুলকির হাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাখি বন্ধনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সে রাজমহলে। আর তখনই ফুলকির বড় রানী বলতে লাগলো, ফুলকি আমাদের কিন্তু নৃসিংহদেবের একটা কিন্তু এখানে ঐতিহ্য এখনো হয়ে চলেছে এই রাখি বন্ধন অনুষ্ঠানে। ফুলকি তখন বলতে লাগলো, মা তুমি কি বলছো? তখনই ফুলকির মা বলতে লাগলো, হ্যাঁ, রাখি বন্ধন অনুষ্ঠানে কিন্তু আমাদের বহুদিন ধরে এই ঐতিহ্যটা পালন হয়। তখনই সেখানে ছোট রাজাবাবু বলে উঠে, হ্যাঁ সত্যি ফুলকি, আমাদের এই রাখি বন্ধন অনুষ্ঠানে রাখি বাঁধার পর না শত্রুও মিত্র হয়ে যায়। আবার কে মিত্র হয়ে শত্রুতা করছে সেটাও আমরা জানতে পারি। যারা মিত্র হয়ে শত্রুতা করে না তাদের হাতে কোনোদিন রাখি বাঁধা যায় না। একবার রাজমহলে একজন বন্ধু সেজেছিল, তার হাতে যতবার রাখি বাঁধতে গিয়েছিল ততবার রাখিটা পড়ে গিয়েছিল। আরেকবার এখান থেকে রানীমা নাকি একজন শত্রুর জন্য রাখি পাঠিয়েছিল। তারপরে সেই শত্রুটাও মিত্র হয়ে গেল আর সবসময় মিত্র হয়ে সাহায্য করেছিল। তখন ফুলকি এই ঘটনাটা শোনার সাথে সাথে বলতে লাগলো, আজকে সেই অদৃশ্য শত্রুর হাতে আমি রাখি পরাবো। হে নৃসিংহদেব, তুমি আমাকে সাহায্য করো। সত্যি সত্যি আমাদের যে একজন অদৃশ্য শত্রু আছে সেটা যদি সত্যি থেকে থাকে তাহলে আমি কোনো রকমে তার হাতে রাখি পরাতে পারবো না। তুমি শুধু আমাকে এই কৃপাটুকু করো আর আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এই কথা বলতে তখন অভিরূপ সেখানে চলে আসে। আর অভিরূপ এসে বলতে লাগলো, কি তোমাদের হয়েছে? বাইরে তো সবাই অপেক্ষা করছে, কতক্ষণ হবে? আবার আমরা তো রেলি বের করব। তখনই ফুলকি মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার? এই কথাটা আমি বলার সাথে সাথে আজকেও অভিরূপ দাদা চলে আসলো। এদিকে তমাল পিয়ালরা বলতে লাগলো, ফুলকি আর কতক্ষণ সময় নেবে? বাইরে তো সবাই দলের অপেক্ষা করছে, সবাই নাকি দলের বোনের হাত থেকে তারা রাখি পড়বে। একে একে সবাইকে তো রাখি পরাতে হবে। ফুলকি তখন বলতে লাগলো, কোনো চিন্তা করো না তমাল দাদা, পিয়াল দাদা, আমরা সবাই মিলে আজকে হোলির অনুষ্ঠান খুব আনন্দ ফুর্তি করব। তখন ধানু দিদিকে বলতে লাগলো, ধানু দিদি, দিদি ভাই, চলো আমরা রাখি নিয়ে বাইরে যাই, বাইরে গিয়ে সবার সাথে আনন্দ করব। এই বলে রাখিগুলি নিয়ে সবাই বাইরে বেরিয়ে চলে আসে। আর রাখিগুলি নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে। আর একের পর এক সবার হাতে রাখি পরাতে থাকে ফুলকি। ফুলকি তখন বলতে লাগলো, দিদিভাই, আমি না তোমার হাতও রাখি পরে দিচ্ছি, কারণ সব সময় তোমরা আমাকে বিপদ থেকে বাঁচিয়েছ। তাই আমি আমি না এই বছর তোমাদের হাতেও রাখিটা পরিয়ে দিচ্ছি। আমরা তিনজন যেন সারা জীবন এইভাবে বন্ধু হয়ে থাকতে পারি। এদিকে রোহিতের হাতেও ধানু রাখি পরিয়ে দেয়। অন্যদিকে আদিত্যর হাতে ফুলকি যখন রাখি পরিয়ে দিতে থাকে তখন বড় মা খুব খুশি হয়ে যায়। এইদিকে রুদ্র মনে মনে বলতে লাগলো, পরিয়ে নাও, পরিয়ে নাও ফুলকি দাস, রাখি পরিয়ে নাও। তিনজন এখন একজোট হয়েছ, তোমরা নারীরা সবাই একজোট হয়ে ভেবেছ শাসক দলকে সর্বশান্ত করে দেবে, তোমরাই মাথা চারা দিয়ে উঠবে। সেটা তো হতে পারে না। এ রুদ্ররূপ সান্যাল যতক্ষণ আছে ততক্ষণ তুমি কিছুতেই তোমার কাজ সিদ্ধি করতে পারবে না। রুদ্ররূপ সান্যাল আছে। এদিকে ফুলকি বলতে লাগলো, আমি তো কোথাও অদৃশ্য শত্রুকে সেটা বুঝতে পারছি না, তাহলে কি আমার মনের যে ধারণাটা সেটা ভুল? অন্যদিকে দেখা যায় লাবু একটা রাখি নিয়ে চলে যায় অভিরূপের কাছে আর গিয়ে বলতে লাগলো, অভিরূপ, আমি তোমাকে না রাখি পরিয়ে বন্ধু করতে চাই। তখনই অভিরূপ বলতে লাগলো, না, আমি আপনার হাত থেকে রাখি পরে বন্ধু করতে চাই না। যা শুনে লাবু অবাক হয়ে যায় আর বলতে লাগলো, আপনি কি বলছেন? তখনই অভিরূপ বলতে লাগলো, না না, আমি আপনার হাত থেকে না রাখি পরতে চাই না। তখন লাবু আর কোনো কথাই বলে না। এদিকে ফুলকি তখনও মনে মনে ভাবতে থাকে, অদৃশ্য শত্রুটা তাহলে কে? এখানে তো আমি কাউকে দেখতে পেলাম না, আমি তো একে একে সবার হাতে রাখি পরিয়ে দিলাম। তখনই দলের সবাই বলতে লাগলো, এবার তো র্যালিটা শুরু করা যাক, র্যালিটা তো এবার শুরু করতে পারি আমরা সবাই মিলে। ফুলকি তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এবার র্যালি শুরু করি, তারপর আমরা রাস্তায় যত ভাই বোনদের দেখা পাবো সবাইকে আমরা রাখি পরিয়ে দেব। তখন সবাই র্যালি যাত্রা শুরু করে আর সেখানে খুব সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতও তালে তালে নৃত্য করতে থাকে ধানু, লাবু, ফুলকিরা সবাই। এক পর্যায়ে সবাই নৃত্য করতে করতে চলে আসে এক জায়গায়। আর সেখানে এসে হঠাৎ করে তমাল আর পিয়াল দেখতে পায় অভিরূপের হাতে কোনো রাখি নেই। তখন অভিরূপকে ধরে নিয়ে আসে আর বলতে লাগলো, এই ফুলকি, দেখো দেখো, অভিরূপের হাতে একটা রাখিও নেই, অভিরূপের হাতটা খালি, তুমি রাখিটা পরিয়ে দাও তো। ফুলকি তখন অভিরূপের হাতে রাখিটা পরিয়ে দেয়। কিন্তু রাখিটা পরিয়ে দেওয়ার পর ফুলকি যখনই রাখিটা পরাতে যায় তখন হঠাৎ করে রাখিটা পড়ে যেতে লাগলো। তারপর অভিরূপ বলতে লাগলো, ফুলকি দাস, তার ভালো করে রাখিটা বেঁধে দাও। তখন ফুলকি ভালো করে রাখিটা বেঁধে দেয় আর বলতে লাগলো, কি ব্যাপার? অভিরূপের হাতেও তো আমি রাখি পরিয়ে দিলাম, তাহলে?
তাহলে কি অদৃশ্য শত্রু আমাদের নেই? এটা আমার মনের একটা ভুল ধারণা। এই কথা ভাবতে থাকে আর ফুলকি দাঁড়িয়ে থাকে। এদিকে রেলি যাত্রা তো চলতেই থাকে। হঠাৎ করে ফুলকি দেখতে পায় অভিরূপের হাত থেকে সেই রাখিটা খুলে পড়ে যাচ্ছে। ফুলকি তখন দৌড়ে গিয়ে সেই রাখিটা ধরে ফেলে। আর তখনই ফুলকির মনে পড়ে যায়। ফুলকি তখন ভাবতে থাকে যে কাঁচের চুড়িটা তার স্কুলে ভেঙে পড়েছিল। তাহলে সেটা কিভাবে বাজুরিয়ার কাছে গিয়ে পড়ল? তারপর যারা বক্সিং এর ছদ্মবেশে গিয়েছিল সেখানে ওরা কিভাবে তাদের নামটা জানতে পারলো। সব ঘটনাগুলি একের পর এক মনে করতে থাকে আর বলতে লাগলো, অভিরূপ দাদা আমাদের কিছুতে বন্ধু হতে পারে না। ও আমাদের শত্রু। আমাদের শত্রু। ও আমাদের ভালো করতে পারে না। এরপর রেলির অনুষ্ঠান শেষ হলে অন্যদিকে দেখা যায় অভিরূপ সবার জন্য শরবত বানাতে থাকে। লাবু তখন সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, অভিরূপ তুমি নাকি সবার জন্য শরবত বানাচ্ছ? এই নাও আমিও তোমাকে হেল্প করি। তখন অভিরূপ বলতে লাগলো, "না, না, না, না ম্যাডাম আপনাদেরকে হেল্প করতে হবে না। আমি করছি তো। আরে আপনারা এতক্ষণ পর্যন্ত হেঁটে এসেছেন, অনেক কাজ করেছেন, আপনাকে হেল্প করতে হবে না।" তখন লাবু খুব খুশি হয়ে দাঁড়িয়ে থাকে। এইদিকে অ হ রুদ্র তখন বলতে লাগলো, "এই ছেলেরা কোথায় রে? এদিকে আসো। সমস্ত শরবতগুলি নিয়ে সবাইকে দাও তো।" তখনই সেখানে ফুলকি চলে আসে আর এসে বলতে লাগলো, "এই দাঁড়াও, শরবতগুলি নিয়ে যাবে না।" তখন অভিরূপ বলতে লাগলো, "কেন ফুলকি শরবতগুলি নিয়ে যাবে না কেন?" তখনই ফুলকি বলতে লাগলো, "শরবতগুলি ভালো হয়নি।" এই কথাটা বলতেই অভিরূপ তখন বলতে লাগলো, "কি ব্যাপার? ফুলকি দাসের মনে হঠাৎ সন্দেহ জাগলো কেন?" আর রোহিত আর লাবু তখন বলতে লাগলো, "ফুলকি দাস, ফুলকি কেন তুমি এমন করছো? অভিরূপ নিজ হাতে শরবতগুলি বানিয়েছে। কি হবে? এখানে কি থাকতে পারে?" ফুলকি তখন বলতে লাগলো, "হ্যাঁ দিদিভাই, আমার মনে একটা সন্দেহ এসেছে। কারণ সুনন্দা দিদির পায়েসে বিষ মিশানো হয়েছিল। আ যে বিষ মিশিয়েছে সে কিন্তু আগে থেকে জানতো। না হলে কি সাথে করে পায়েসের বাটিটা নিয়ে আসতে পারত? হ্যাঁ, অভিরূপ দাদা তুমিও তো জানতে। তাই না? আমার মনে এখন বড্ড খসখস করে যেকোনো ব্যাপার নিয়ে। সত্যি, সত্যি সর্বাতে কিছু আছে কিনা সেই জন্যই আমি এই কথাগুলি বলছি।" তখন লাবু বলতে লাগলো, "ঠিক আছে তাহলে আমি একটু খেয়ে দেখি।" রোহিত তখন বলে উঠে, "না দিদিভাই তুই খাবি না। আমি না পরীক্ষা করার জন্য লোকানানোর ব্যবস্থা করছি।" তখনই ফুলকি বলতে লাগলো, "না, এক কাজ করলে ভালো হয়। অভিরূপকে দিয়ে এই শরবতগুলি খাইয়ে দিলে ভালো হয়। কারণ অভিরূপ যদি কিছু মেশায় তাহলে ও তো কিছুতেই খেতে চাইবে না।" এইদিকে অভিরূপ মনে, মনে বলতে লাগলো, "আমি ভেবেছিলাম এই শরবতগুলিতে বিষাক্ত মেডিসিন মিশিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটাবো। এবার ফুলকি তো সেটা বুঝতে পেরে গেছি, কি করব?" এদিকে ফুলকি তখন বলতে লাগলো, "শুনো অভিরূপ দাদা, শরবতগুলি যেহেতু তুমি নিজ হাতে বানিয়েছ, তাতে গন্ডগোল নেই আমার যতটুকু ধারণা। তবু তো আমাদের মনের মধ্যে একটা খসখস করছে। সে সন্দেহটা দূর করার জন্য শরবতটা তুমিই খেয়ে দেখো। কারণ স্যার বলছে লোক আনবে। লোক আনতে তো অনেকটা সময় লেগে যাবে। এদিকে বাইরে স্বাগত ম্যাডামরা আছে। ওরাও আসবে। একটা হুলস্থুল কাণ্ড বেজে যাবে। তার থেকে বরং তুমি একটু খেয়ে দেখো। তারপর না হয় আমি শরবতটা সবাইকে দিয়ে দেব।" তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় অভিরূপ আর বলতে লাগলো, "না, আমি খেতে পারব না।" তখনই ফুলকি বলতে লাগলো, "কেন খেতে পারবে না? খেয়ে দেখো তারপর আমি সবাইকে খাওয়াবো।" কিন্তু কিছুতে অভিরূপ শরবতটা খায় না। তখনই ফুলকিরা সবাই মিলে চেপে ধরে অভিরূপকে। আর বলতে লাগলো, "নিশ্চয়ই তুমি শরবতে কিছু মিশিয়েছো। কি মিশিয়েছো স্বীকার করো।" তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।